একজন এতিম ছেলে, যার ছোটবেলা থেকেই কেটেছে মানুষের অবহেলায়। গরিব বলে তাকে প্রতিটা পদে পদে হেনস্থা হতে হয়েছে। তবুও সে অনেক কষ্টে ইঞ্জিনিয়ারিং পাশ করে। সেভাবে হয়তো তার এবারে জীবন পাল্টে যাবে, কিন্তু হঠাৎই তাকে পুলিশ ধরে নিয়ে যায়। আর এরপর ছেলেটা পুলিশের হাত থেকে বাঁচার জন্য এমন এক বুদ্ধি করে যে বুদ্ধির কাছে হেরে যায় তাবড় তাবড় পুলিশ অফিসারেরা। দেশের প্রধানমন্ত্রীও ছেলেটির বুদ্ধির কাছে হেরে গিয়ে শেষে তার পা ধরতে বাধ্য হয়। কি এমন মাস্টার মাইন্ড ছেলেটা খাটায় যার কারণে তাকে সবাই ভয় পেতে শুরু করে? তো এরকমই একটি টুইস্টে ভরপুর সাসপেন্স থ্রিলার মুভি আজকে এক্সপ্লেন করতে চলেছি। হাই, আমি আদি, আর আপনারা দেখছেন জিডি সাউথ রিকাপ। মুভির নাম গোল্টু। তো চলুন মুভিটি শুরু করা যাক। মুভির প্রথমে আমাদের একটি পুলিশ স্টেশন দেখানো হয়, যেখানে একটি ছেলেকে ধরে আনা হয়েছে এবং কিছু পুলিশ মিলে তাকে মারছে। এর মাঝেই ওই থানার একজন পুলিশ অফিসার দীনেশ সেখানে আসে। ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তুই নিরপরাধ মেয়েটাকে কেন মেরে ফেললি? ছেলেটা হাসতে হাসতে বলে, স্যার, ওকে আমি কোনো শত্রুতার জন্য মারিনি, এর জন্য আমি প্রচুর প্রচুর টাকা পেয়েছি। দীনেশ সেখান থেকে বেরিয়ে এসে একজন পুলিশকে জিজ্ঞাসা করে যে মেয়েটাকে কি শনাক্ত করা গেছে? সেই পুলিশ তাকে জানায় যে হ্যাঁ স্যার, মেয়েটাকে শনাক্ত করা গেছে এবং যে মেয়েটি এই মৃত মেয়েটাকে শনাক্ত করেছে সে আপনার জন্য ভিতরে অপেক্ষা করছে। দীনেশ মেয়েটার সাথে কথা বলে। মেয়েটা তাকে বলে, স্যার, যে মেয়েটা মারা গেছে সেই মেয়েটাকে আমি চিনি। সেই মেয়েটা আমাদের ফ্ল্যাটেই আমাদের পাশের রুমে থাকতো। মেয়েটা অত ভালো ছিল না। দীনেশ মেয়েটার সাথে কথা বলে থানার বাইরে বেরিয়ে যায়। এরপর একটি নির্জন স্থানে তার গাড়ি দাঁড় করায়। সেখানে একজন পাহারারত পুলিশকে সে বলে, ম্যাডাম আসলে আমাকে খবর দিবে। এই বলে সে সেই অন্ধকার নির্জন রুমের ভিতরে প্রবেশ করে একটি ছেলেকে মারতে শুরু করে দেয়। ছেলেটা যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এর মাঝেই সেখানে আরেকজন পুলিশ অফিসার ঢোকে, যার নাম অবিনাশ। এ দীনেশের সিনিয়র। দীনেশ তাকে বলে, স্যার, এর মুখ থেকে তো কিছুই বের করা যাচ্ছে না এবং এর কোনো রিলেটিভও নেই, আত্মীয় স্বজন, মা বাবা কেউ নেই, আর এর সঙ্গে তেমন কোনো লোকের যোগাযোগও নেই। ছেলেটা এতিম। এদিকে আর একটা ছেলে উপর দিকে ঝুলানো অবস্থায় ছিল, তাকেও নিচের দিকে নামানো হয়। সেই ছেলেটা অবিনাশকে বলে, স্যার, এই অপরাধের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আমাকে প্লিজ ছেড়ে দিন। কিন্তু কথা হচ্ছে যে এরা কি অপরাধ করেছে যার কারণে তাদের এরকম একটি নির্জন জায়গায় আটকে রাখা হয়েছে? আর ওই ম্যাডামই বা কে যার কথা একটু আগে দীনেশ বলল? এর উত্তরগুলো জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েক বছর আগে, যেখানে ব্যাঙ্গালোরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখানো হয়। আর এই কলেজে অলোক আর অস্থি বলে দুই বন্ধু পড়াশুনো করে। তবে এরা দুই বন্ধু হলেও এদের দুজনের মধ্যে কোনো মিল নেই। অলোক পড়াশোনায় খুব সিরিয়াস, কলেজে কোনো মেয়ের সাথে কথা বলে না, নিজের মতো নিজে পড়াশুনো করে, প্রতিটা ক্লাসে প্রেজেন্ট থাকে এবং সমস্ত টিচার তাকে খুব ভালোবাসে। এদিকে অস্থি, তার পড়াশোনায় একদম মন নেই। কলেজের কোন মেয়েটা কত সুন্দর এই ক্যালকুলেশন করতে করতেই তার দিন কেটে যায়। প্রেম একের পর এক চলতেই থাকে। তবে এই দুজনের একটা মিল আছে, সেটা হলো এরা দুজনেই খুব ভীতু। কোনো রকম ঝামেলায় এরা জড়াতে চায় না, তাই কলেজের সিনিয়রদের র্যাগিং এরা মুখ বন্ধ করে সহ্য করে নেয়। কিন্তু ভাই, বয়সের যে একটা দোষ আছে, তাই অলোক না চাইতেও শিবানী বলে একটি মেয়ের অলোককে পছন্দ হয়ে যায়। তাদের মধ্যে অল্প স্বল্প কথাবার্তাও চলে। একসময় তাদের ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট হয়ে যায়। অলোক অনেক নাম্বার নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। কলেজের শেষ দিন শিবানী অলোককে তার ভালোবাসার কথা জানাতে চায়। সে কান্না করতে করতে বলে, অলোক, আমি জীবনে কখনো আমার নিজের জন্য কিছু চাইনি, কিন্তু আজ আমি তোমাকে চাই। তুমি আমার হয়ে থাকবে সারা জীবন। অলোকের তো শিবানীকে পছন্দ, কিন্তু অলোক যে নিজেকে কন্ট্রোল করতে পারে, সে তো মনের আবেগের থেকে ব্রেনের আবেগকে বেশি গুরুত্ব দেয়। তাই সে তার ভালোবাসা আড়াল করে বলে, শিবানী, আমি খুব লাকি যে তুমি আমাকে পছন্দ করেছো, কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা বিশাল বড় পার্থক্য রয়েছে। তুমি অনেক বড় লোকের মেয়ে আর আমি একজন এতিম ছেলে। আমার ভবিষ্যৎটা যে কিরকম হবে সেটা আমি এখনো জানি না, তাই এইরকম পরিস্থিতিতে আমি তোমাকে আমার জীবনের সঙ্গে জড়াতে পারবো না। শিবানী অলোককে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুব মিস করবো অলোক। এই বলে শিবানী সেখান থেকে চলে যায়। অলোকের চোখেও পানি চলে আসে, কিন্তু শিবানী সেটা লক্ষ্য করে না। আর এখানেই অলোকের কলেজ লাইফ শেষ হয়ে যায়। এখন অস্থি বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত, কিন্তু সিলেক্ট হচ্ছে না। সিলেক্ট হবে কি করে? সে তো পড়াশোনায় ঘোড়ার ডিম। এদিকে অলোক কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায় না। অস্থি তাকে ইন্টারভিউ দেওয়ার কথা বললে অলোক তাকে বলে যে আমি প্রতিদিন স্যুট বুট টাই পরে মাপা স্যালারির ওই 10টা 5টার জব, প্রমোশনের জন্য ম্যানেজারকে তেল মাখানো, নিজের শখ পূরণ করার জন্য ব্যাংক থেকে বড় বড় অ্যামাউন্টের লোন, আর তারপর মাসে মাসে সেই টাকা শোধ করার প্যারা, এসব আমি নিতে পারবো না। আমি আমার নিজের বস হতে চাই, আমি একজন বড় বিজনেসম্যান হতে চাই। অস্থি বলে, দোস্ত, দারুণ আইডিয়া। কোথায় তোর ভাবনা আর কোথায় আমার ভাবনা, কোথায় মাথার চুল আর কোথায় পায়ের পশম। যাই হোক, তোর কোম্পানিতে আমাকে একটু কাজে নিস ভাই। এরপর কেটে যায় আরও 3টে বছর। এখন অলোক একটা কম্পিউটার ইনস্টিটিউশনে টিচার হিসাবে কর্মরত।
এবং তার অবসর সময়ে সে একটা কফি শপে কাজ করে। এদিকে অস্থি একটি সাইবার ক্যাফে কাজ করে, যেখানে ট্রেন থেকে প্লেন সমস্ত কিছুরই টিকিট বুকিং করা যায়, কালার প্রিন্ট করা যায়। এছাড়াও ইন্টারনেটের যাবতীয় কাজ এখানে করা হয়। এবং অস্থির অবসর সময় কাটে মেয়েদের সঙ্গে প্রেম এবং রাত্রিবেলা গভীর রাত পর্যন্ত মোবাইলে চ্যাট করে। তো একদিন অলোক যখন কফি শপে কাজ করছিল, তখন একজন কাস্টমার আসে। সে তাকে একটা কফি সার্ভ করে। এরপর সে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এদিকে সেই কাস্টমার কফি খেতে খেতেই হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অলোক এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি আরেকজন লোকের সাহায্যে সেই কাস্টমারকে হসপিটালে পাঠিয়ে দিয়ে ভিতরে এসে দেখে কাস্টমারের ল্যাপটপটা খোলা অবস্থায় পড়ে রয়েছে। অলোক ল্যাপটপটা বন্ধ করে নিজের কাছে রেখে দেয়। পরদিন সকালে সেই কাস্টমার সুস্থ হয়ে কফি শপে এসে অলোককে সেই ল্যাপটপের কথা জিজ্ঞাসা করলে অলোক সেই ল্যাপটপটা তাকে ফেরত দিয়ে দেয়। কাস্টমার বলে, আপনি সত্যিই খুব সৎ, এটা আমার অফিসের ল্যাপটপ, এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়েছে। এই বলে সে অলোককে খুশি হয়ে কিছু টাকা দিতে চায়। অলোক বলে, আমি ফ্রিতে কারো কাছ থেকে টাকা নিই না। লোকটা চলে যায়। সিন চলে আসে অলোকের কম্পিউটার ইনস্টিটিউশনে। সেখানে আজকে নতুন একজন এমপ্লয়ি অ্যাপয়েন্টমেন্ট হয়ে এসেছে, যার নাম পূজা। আর এই পূজাকে ওই ইনস্টিটিউটের একজন এমপ্লয়ি স্মিতা তাদের ইনস্টিটিউটের সমস্ত কলিগের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল। এর মাঝেই অলোক আসলে স্মিতা পূজাকে বলে, পূজা, এটা হচ্ছে অলোক, আমাদের ইনস্টিটিউটের একজন খুব ভালো টিচার। অলোক বলে, হাই পূজা। এই বলে সে সেখান থেকে চলে যায়। কাজ শেষ করে তারা যখন বাসার দিকে ফিরছিল, তখন স্মিতা পূজাকে বলে, এই অলোক ছেলেটা খুবই ভালো একটা ছেলে, এর কোনো খারাপ অভ্যাস নেই। আমি 6 মাস ধরে ওর পিছনে পড়ে আছি, কিন্তু ও কখনো আমার দিকে ফিরেও তাকায় না। পূজা তো এসব কথা শুনে অবাক। পরদিন পূজা যখন কম্পিউটারের একটি বিষয় ছাত্রদের বোঝাতে শুরু করে, তখন সে ঠিকভাবে ছাত্রদের সেই বিষয়টা বোঝাতে পারে না। ছাত্রদের কাছে টপিকটা খুব কঠিন লাগে। তখন পূজা অলোককে বলে, অলোক, আমি না এই টপিকটা ছাত্রদের ভালোভাবে বোঝাতে পারছি না, তুমি কি আমাকে একটু হেল্প করে দিবে? তখন অলোক সেই টপিকটা খুব সহজেই ছাত্রদের বুঝিয়ে দেয় এবং ছাত্রদের কাছে টপিকটা খুবই সোজা মনে হয়। পূজা তো অলোকের বোঝানোর ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। সে অলোককে বলে, থ্যাংক ইউ অলোক, তুমি কত সহজে ওদের এই বিষয়টা বুঝিয়ে দিলে। অলোক বলে, আরে না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই বলে অলোক সেখান থেকে চলে যায়। আর পূজা অলোকের উপর ক্রাশ খেয়ে যায়। এরপর থেকে বিভিন্ন বাহানায় পূজা অলোকের কাছে কাছে থাকতে চায়। কাজের শেষে কখনো সে অলোকের সঙ্গে কফি খেতে যায়, আবার কখনো তার সঙ্গে নির্জন রাস্তায় একসাথে হাঁটতে থাকে। একদিন অলোক আর পূজা যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন তাদের অস্থির সঙ্গে দেখা হয়ে যায়। অলোক অস্থির সঙ্গে পূজার আলাপ করিয়ে দেয়। এভাবেই অলোকের জীবন চলতে থাকে। এদিকে অস্থি এখন নতুন আর একটা মেয়ের সাথে প্রেম করে, যার নাম কাব্য। তার সঙ্গে সে রাতে রোমান্টিক চ্যাট করে। তখন কাব্য অস্থিকে বলে যে আগামীকাল তার বাসায় কেউ থাকবে না, তাই সে যেন সকাল সকাল তার বাসায় চলে যায়। ভোর হতে না হতেই অস্থি কাব্যর সেই ফ্ল্যাটে গিয়ে হাজির হয়। সিকিউরিটি গার্ডের কাছে তার নাম ঠিকানা লিখে সে চলে যায় কাব্যর রুমে। এরপর কাব্যর সাথে কিছুক্ষণ ধরাধরি খেলা করতে করতে হাঁপিয়ে বিছানায় শুয়ে পড়ে। তাদের সময় কাটানো হয়ে গেলে অস্থি তার বাসায় ফিরে যায়। আর এখান থেকেই মুভিটা একটা আলাদা দিকে মোড় নেয়। হঠাৎ করেই একদিন অবিনাশ, মানে ওই যে মুভির প্রথমে যে সিনিয়র অফিসারকে দেখানো হয়েছিল, সেই পুলিশ অফিসার তার ফোর্স নিয়ে একটা ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়, যে ফ্ল্যাটে কাব্য থাকে। এরপর একটা রুমে আসে, যে রুম থেকে পচা দুর্গন্ধ বেরাচ্ছে। সেই রুম থেকে পাওয়া যায় একটা মেয়ের মৃতদেহ, তবে সেই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছড়ানো ছিটানো অবস্থায় ঘরের মধ্যেই পড়ে রয়েছে। মৃতদেহটি যে কার তা চেনার কোনো উপায় নেই। পুলিশ অফিসাররা ভালোভাবে সেই রুমটাকে সার্চ করে এবং প্রয়োজনীয় এভিডেন্সগুলো কালেক্ট করে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে অলোকের অফিসে। পূজা মোবাইলে কি যেন একটা দেখে খুব হাসতে থাকে। অলোক সেই হাসির কারণ জানতে চাইলে পূজা জানায় যে অস্থি তাকে একটা ফানি ভিডিও সেন্ড করেছে। অলোক বলে, তুমি অস্থির সঙ্গে বন্ধুত্ব কেন করেছো? অস্থি কিন্তু তেমন ভালো ছেলে নয়, ও প্রতিদিন একটা করে গার্লফ্রেন্ড পাল্টায়, তাই ওর থেকে যত দূরে থাকবে ততই ভালো। পূজা বলে, কি বলো, এত তাড়াতাড়ি কেউ গার্লফ্রেন্ড পাল্টায় নাকি? ঠিক আছে, আমি ওকে ব্লক করে দিব। অলোক বলে, হ্যাঁ, ব্লক করে দেওয়াটাই ভালো হবে। আর এভাবেই ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। এদিকে পুলিশ ওই মেয়েটিকে কে মেরেছে সেই তদন্তে নেমে পড়ে। এরপর একজনকে অ্যারেস্টও করা হয়, যাকে মুভির প্রথমে দেখানো হয়েছিল, যে পুলিশকে বলেছিল যে মেয়েটাকে মেরে সে অনেক টাকা পেয়েছে এবং এই ছেলেটির বড় ভাই পুলিশের হাত থেকে তাকে ছাড়াতে এসেছে। সে পুলিশ অফিসারকে বলছে, স্যার, আমাদের পরিবারের এই সোসাইটিতে একটা মান সম্মান আছে। আসলে আমার ভাই দেখতে স্বাভাবিক লাগলেও মাঝে মাঝেও পাগলের মতো আচরণ করে, তাই হতেই পারে যে ভুল করে সে ওই মেয়েটাকে মেরে ফেলেছে। তাছাড়া ওই মেয়েটা বাজে কাজ করত, তাই তার ঘরে অনেক পুরুষেরই আনাগোনা ছিল। এই পৃথিবীতে সবকিছুই টাকা দিয়ে কেনা যায়, তাই আমি আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, আপনি টাকার পরিমাণটা এখানে বসিয়ে নেবেন। তখন অবিনাশ বলে, এই পৃথিবীতে সবকিছু কেনা যায়, এটা ঠিক কথা,
কিন্তু সবার সামর্থ্য হয় না সব জিনিস কেনার, তাই আমাকে আপনি কিনতে পারবেন না। এদিকে দীনেশ তদন্ত করে বার করে যে ঘটনাটি ঘটার কিছুদিন আগে অস্থি বলে একটি ছেলে ওই ফ্ল্যাটে গিয়েছিল। সেই কথা সে অবিনাশকে জানালে অবিনাশ তাকে অর্ডার দেয় অস্থিকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু অস্থি তো এসব কিছুই জানে না, তাই তার কাজ চালু আছে। সে এখন কাব্যকে রেখে স্মিতার সাথে রিলেশনে জড়িয়েছে এবং রিলেশন এতটাই গভীর হয়ে গেছে যে তাদের মধ্যে এখন পার্সোনাল বলে কিছুই নেই। অনেক রাত পর্যন্ত তাদের মধ্যে চ্যাটিং চলে, একে অপরকে পিক শেয়ার করে। এদিকে অলোক যখন তার অফিসে কাজ করছিল তখন পূজা একটা প্রজেক্টের কাজের জন্য অলোকের কম্পিউটারের পাসওয়ার্ডটি জানতে চায়। অলোক মজা করে বলে, নতুন গার্লফ্রেন্ডকে যদি কম্পিউটারের পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে সে তো আমার পুরনো গার্লফ্রেন্ডের নাম জেনে যাবে, তখন কি হবে? পূজার ভীষণ রাগ হয়, সে সেখান থেকে চলে যায়। সারাদিন তার মনটা ভীষণ খারাপ। অলোক তার কাছে রাগ ভাঙাতে গেলে সে অলোকের সাথে কথাও বলে না। পরদিন অলোক যখন আবার অফিসে আসে তখন পূজা তার হাতটা ধরে বলে, অলোক, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তোমাকে ভীষণ মিস করছি আমি। অলোক তখন বলে, আমিও তোমাকে ভীষণ মিস করছিলাম পূজা। অলোক, আমি তোমার সাথে কিছুটা সময় একা কাটাতে চাই, তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে? অলোক রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে চলো আমার বাসায়, সেখানে তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। অলোক পূজাকে তার বাসায় নিয়ে আসে। পূজা খুব ভালোভাবে অলোকের রুমের সবকিছু দেখতে থাকে। এরপর অলোক আর পূজা সারাদিন ওই রুমে তাদের স্পেশাল মুহূর্তগুলো কাটিয়ে যখন অলোক ফ্রেশ হতে যাবে তখন পূজা বলে, এই অলোক, তোমার কম্পিউটারের পাসওয়ার্ডটা বলো না, তোমার পুরনো গার্লফ্রেন্ডের নামটা কেটে আমি আমার নামটা কম্পিউটারে লিখে দিই। অলোক তার কম্পিউটারের পাসওয়ার্ডটি বলে দেয়, কিন্তু অলোক বুঝতেও পারে না যে তার সাথে কি হতে চলেছে। তাদের সময় কাটানো শেষে অলোক পূজাকে তার হোস্টেলের সামনে ছেড়ে দিয়ে আসার সময় পূজাকে বলে, পূজা, আবার কবে আমরা এভাবে সময় কাটাবো? পূজা বলে, সবে তো শুরু, এখন থেকে মাঝে মাঝেই তোমার সাথে আমার সময় কাটাতে হবে। এই বলে সে হোস্টেলের ভেতর চলে যায়। অলোক বাসায় ফিরে আসে, এসে দেখে যে অস্থি আজকে একটু বেশিই মদ খেয়ে ফেলেছে, তাই সে অস্থিকে কোনো রকম ধরে নিয়ে রুমের ভেতরে শুইয়ে দেয়। এরপর নিজেও শুয়ে পড়ে। একটু পরে দীনেশ, মানে সেই পুলিশ অফিসার, তার ফোর্স নিয়ে দরজায় লাথি মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকে আসে। তারা অস্থি আর অলোককে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। অস্থি পুলিশ অফিসারকে বলে, স্যার, আমাদের আপনি অযথা কেন অ্যারেস্ট করে নিয়ে আসলেন? আমাদের তো কোনো দোষ নেই, আমি মাঝে মাঝে মেয়েদের একটু মন চুরি করি, এটা কি কোনো ক্রিমিনাল অফেন্স? দীনেশ বলে, সেটা আমার সিনিয়র আসলেই জানতে পারবি। এর মাঝেই সেখানে কিছু পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। একটা গাড়ি থেকে সিনিয়র অফিসার অবিনাশ নামে, আর একটা গাড়ি থেকে নামে পূজা। হ্যাঁ, এটাই সেই পূজা যে পূজাকে অলোক ভালোবাসত। ইনি একজন সিনিয়র সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার, যে অবিনাশের থেকেও বড় অফিসার, যার নাম অনঘা। অবিনাশ অনঘাকে সেই ঘরে নিয়ে যায় যেই ঘরে অস্থি আর অলোককে আটকে রাখা হয়েছে। অনঘাকে দেখে অস্থি তো অবাক, সে অলোকের দিকে তাকায়, কিন্তু অলোক কোনো কথা বলে না। অনঘা অলোককে বলে, গভর্নমেন্ট ডেটা সেন্টার থেকে তুমি সরকারের বহু তথ্য চুরি করেছো, মানে হ্যাক করেছো। তাই তোমাকে ভালোভাবে বলছি, ভালোই ভালোই তুমি তোমার দোষ স্বীকার করো আর সমস্ত তথ্য আমাদের ফেরত দিয়ে দাও। আমাদের বাধ্য করো না তোমাদের কাছ থেকে জোর করে সবকিছু আদায় করতে। অলোক বলে, আমি কোনো তথ্য কোথাও থেকে চুরি করিনি। অনঘা আর কোনো কথা না বলে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় এবং অবিনাশকে বলে যে এদের মুখ থেকে যেভাবেই হোক সত্য কথা স্বীকার করাতেই হবে, আর তার জন্য অবিনাশ এই দুজনের সাথে যা ইচ্ছা করতে পারে। আসলে বেশ কিছুদিন ধরে সরকারের বিভিন্ন গোপনীয় তথ্য কোনো এক ব্যক্তি চুরি করে নিচ্ছিল এবং সেই কারণে উচ্চ পদাধিকারী সরকারি কর্মকর্তাদের রাতের ঘুম উড়ে যায়। তখন তারা বাধ্য হয়ে সাইবার এক্সপার্ট অনঘাকে এই অপরাধীকে ধরার দায়িত্ব দেয়। অনঘা তার একজন এক্সপার্ট অফিসার মনীষকে নিয়ে তদন্ত শুরু করে, আর তখন তারা জানতে পারে যে গভর্নমেন্ট ডেটা সেন্টারের একজন এমপ্লয়ি একদিন একটি কফি শপে যায় এবং সেখান থেকেই তার ল্যাপটপে একটা ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়। আর এরপর থেকেই কেউ একজন সেই কম্পিউটার থেকে সমস্ত তথ্য চুরি করে নিয়ে যায়, আর সেই তথ্যগুলো যায় অলোক যে কম্পিউটার ইনস্টিটিউশনে কাজ করে সেই ইনস্টিটিউশনের কোনো এক কম্পিউটারে। কিন্তু তারপর সেই কম্পিউটার থেকে ওই তথ্য কোথায় চলে যায় তা তারা আর খুঁজে পায় না। আর তখনই পূজার ছদ্মবেশে সেই কম্পিউটার ইনস্টিটিউশনে অনঘা একজন এমপ্লয়ি হয়ে আসে। সিন চলে আসে অবিনাশের কাছে। অবিনাশ অলোক আর অস্থিকে ইন্ট্রোগেশন শুরু করে দিয়েছে, আর এই সিনটাই মুভির প্রথমে আমাদের দেখানো হয়েছিল। এদিকে অস্থির সেই এক্স গার্লফ্রেন্ড কাব্য পুলিশকে এসে বলছে যে মেয়েটা মারা গেছে, তাকে সে চেনে, একই ফ্ল্যাটে তারা থাকতো।
কিন্তু অস্থি এই দোষটা করেনি, কারণ অস্থি যেদিন ওই ফ্ল্যাটে গেছে সেদিন অস্থি তার সঙ্গেই সময় কাটাচ্ছিল। তারপর সে বাসায় ফিরে যায়, আর তারপর থেকে কাব্য অস্থির সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেনি। ফোন করলেও সুইচ অফ দেখাচ্ছে। কিন্তু কাব্য তো জানতো না যে অস্থির কাছে হাজার খানেক সিম আছে। সে একটা মেয়ের সঙ্গে রিলেশনে জড়ায় আর তারপর সেই সিম অফ করে দেয়। সে যাই হোক, আসলে ওই মেয়েটাকে মেরেছে সেই পাগল ছেলেটা যাকে পুলিশ সবার প্রথমে অ্যারেস্ট করেছিল, যার বড় ভাই অবিনাশকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল। আর অপরাধ করার কারণ হচ্ছে ছেলেটা সাইকো। এদিকে অলোক আর অস্থির মুখ থেকে কোনো কথা বের করতে না পেরে অবিনাশ তাদের উপর শুরু করে অমানবিক অত্যাচার, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। অলোক কিছুই বলে না। অনঘা অলোকের সাথে দেখা করতে আসে। সে অলোককে বলে, তোমাকে এই অবস্থায় দেখে আমার খুবই খারাপ লাগছে অলোক, বলে দাও না যে তুমি ওই সমস্ত ডেটা অর্থাৎ সরকারি তথ্য কোথায় চুরি করে লুকিয়ে রেখেছো। তুমি সত্যটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। অলোক বলে, আমি কোনো ডেটা হ্যাক করিনি। অনঘা তখন অলোককে বলে, মিথ্যা বলে কোনো লাভ নেই অলোক, কফি শপের সেই লোকটার ল্যাপটপটা তোমার কাছে একদিন ছিল, আর তখনই তুমি সেই ল্যাপটপে ভাইরাস ঢুকিয়ে দিয়েছিলে। তাই সত্যটা তাড়াতাড়ি বলো, হয় তুমি তোমার দোষ স্বীকার করো, আর না হলে তোমাকে এখানেই শেষ করে দেওয়া হবে। অলোক বলে, সামান্য একটা ঘটনার কারণে আমার অপরাধ প্রমাণ হয় না, আর কোনো রকম প্রমাণ ছাড়া তোমরা আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। অনঘা বলে, কে বলেছে আটকে রাখতে পারবো না? কেউই জানে না যে তোমাদের পুলিশ ধরে নিয়ে এসেছে। তোমাদের যদি এখানে মেরেও ফেলা হয় তাহলেও কোনো প্রমাণ থাকবে না, শুধু পুলিশের খাতায় লেখা থাকবে অলোক আর অস্থি মিসিং। এর থেকে বেশি আর কিছুই হবে না। তখন অলোক ধীরে ধীরে অনঘাকে বলতে শুরু করে, খুব ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে। আমি একটা এতিমখানায় বড় হয়েছি। পড়াশোনায় ভালো ছিলাম, তাই ব্যাঙ্গালোরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিই। সেখানে এসে দেখি যে সবাই কত দামি দামি পোশাক পরে, দামি দামি গাড়িতে করে কলেজে আসে, প্রতিদিন ফোন পাল্টায়, নাম করা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে। আর তখন আমি টাকার অভাবে রাত্রে এক গ্লাস পানি খেয়েই ঘুমিয়ে পড়তাম। কম দামি জামা কাপড় পরতাম বলে কেউ আমাকে পাত্তাও দিত না। অভাবের জীবনটাকে আমি খুবই ঘৃণা করতাম, আর সেই কারণেই আমি জীবনে বড় হবার শর্টকাট পদ্ধতি বেছে নিয়েছি। আর এরপর অলোক যা বলে তাতে অনঘার তো মাথায় ঘুরে যায়। অলোক বলে, তুমি আমাকে অ্যারেস্ট করোনি অনঘা, বরং আমি তোমার কাছে ধরা দিয়েছি। আমার ইচ্ছায় আমি এখানে এসেছি। অনঘা অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো অলোক? আর তখন অলোক অনঘাকে তার প্ল্যানের কথা বলে। সিন চলে যায় কিছুদিন আগের ঘটনায়। অলোক সুশীল বলে একটা ছেলেকে প্রতিদিন একটা কফি শপে কফি খেতে আসতে দেখত, যে একটা গভর্নমেন্ট ডেটা সেন্টারে কাজ করে। অলোক একেই তার ভাগ্যের চাবি বানালো। এই সুশীলের জন্যই সে এই কফি শপে কাজ নিয়েছিল। এরপর সুশীল ঠিক যেখানে বসে সেই সোজা একটা সিসি ক্যামেরা সেট করে দেয় অলোক। সুশীল প্রতিদিনের মতো পরের দিনও কফি শপে আসে, নিজের ল্যাপটপটা পাসওয়ার্ড দিয়ে খোলে। অলোক তখন সেই পাসওয়ার্ড একটা খাতায় লিখে নেয়। এরপর কফির সাথে একটা মেডিসিন মিশিয়ে অলোকের কাছে সার্ভ করে। অলোক কফিটা খায় আর তারপর অজ্ঞান হয়ে যায়। অলোক তাকে হসপিটালে পাঠায়। এরপর ল্যাপটপটা সে নিজের কাছে নিয়ে নেয়। ওই রাতেই একটা ভাইরাস সেই ল্যাপটপের ভেতর অলোক ঢুকিয়ে দেয়। এরপর সমস্ত ডেটা ধীরে ধীরে অলোক চুরি করে নেয়। কিছুদিন পর কম্পিউটার ইনস্টিটিউশনে পূজা নামে একটা মেয়ে আসে। বিভিন্ন বাহানায় অলোকের কম্পিউটারের পাসওয়ার্ডটি জানতে চায়। অলোকের সন্দেহ হয়। তখন সে পূজার ফিঙ্গারপ্রিন্টটা কায়দা করে সংগ্রহ করে, আর তারপর সে সেই ফিঙ্গারপ্রিন্ট থেকে পূজার আসল পরিচয় বের করে, যে একজন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার, সেটা অলোক জেনে যায়। তারপর পূজা নামের সেই মেয়েটার সঙ্গে সে একটা খেলা শুরু করে। ইচ্ছা করেই পূজা যেদিন অলোকের সাথে তার বাসায় সময় কাটাতে আসে সেদিন তাকে তার কম্পিউটারের পাসওয়ার্ডটা বলে, কিন্তু তার আগে কম্পিউটার থেকে সে সমস্ত ডেটা সরিয়ে দিয়েছে। সিন চলে আসে বর্তমানে। অনঘা মনীষের সাথে দেখা করে। এরপর অলোক কোথায় সেই সমস্ত তথ্য লুকিয়ে রেখেছে সেটা খোঁজ করা শুরু করে। অলোক যেখানে থাকতো তার আশেপাশের সমস্ত কম্পিউটার, সাইবার ক্যাফের কম্পিউটার সব তারা তাদের কাছে নিয়ে আসে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কোথাও তারা অলোকের চুরি করা সেই ডেটা খুঁজে পায় না। এদিকে অলোক সেই রুমের ভিতরেই আটকা। বাইরে বসে আছে অবিনাশ। হঠাৎই অলোক অবিনাশের নাম ধরে ডাকতে থাকে। অবিনাশ ভিতরে যায়। অলোক বলে, কিরে অবিনাশ, সবসময় বাইরে কুকুরের মতো বসে থাকিস কেন? একটু তো ভিতরেও এসে বসতে পারিস, আমার সাথে গল্প করতে পারিস, তাই না? অবিনাশ তার রাগ সামলাতে না পেরে একটা রড নিয়ে অলোককে যখন মারতে যাবে, ঠিক তখনই অলোক তাকে বলে, আরে মারপিট পরে হবে, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। এই বলে সে তাকে একটা চেয়ারে বসতে বলে। অবিনাশ চেয়ারে বসে, আর তারপর অলোক তাকে বলে,
আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। যদি সেই কাজটা করে দিস তাহলে তোকে আমি এত টাকা দেব যা তোর 14 পুরুষ খেলেও ফুরাবে না। অবিনাশ বলে, কি করতে হবে? আমি একটা কোড নাম্বার বলছি, এই নাম্বারটা একজনের কাছে পৌঁছে দিতে হবে। অবিনাশ বলে, তারপর? আর কিছু করতে হবে না, শুধু এটুকু কাজ করলেই হয়ে যাবে, তারপর সে নিজেই আমার কাছে চলে আসবে। এরপর অলোক অবিনাশকে একটা কোড নাম্বার বলে এবং সেই কোড নাম্বারটা একটা নির্দিষ্ট মানুষকে বলে দিতে বলে। অবিনাশ সেই কোড নাম্বারটা নিয়ে তার কাছে যায়, আর তখন আমরা দেখতে পারি যে মানুষটি হচ্ছে একজন প্রভাবশালী মন্ত্রী। অবিনাশ তাকে কোড নাম্বারটা বলার পর সেই মন্ত্রী তার রিভলভারে গুলি লোড করে। এরপর চলে আসে অলোকের কাছে। অলোককে জিজ্ঞাসা করে যে তুমি আমার বিদেশে থাকা গুপ্ত ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার কি করে জানলে? অলোক বলে, আপনি একজন খুব সৎ রাজনীতিবিদ, দেশের মানুষ তাই জানে, কিন্তু আপনার যে বিদেশে 2000 কোটি ব্ল্যাক মানি একটি ব্যাংক অ্যাকাউন্টে রাখা আছে সেটা কেবলমাত্র আমি জানি। মন্ত্রী বলে, তুমি কে? অলোক উত্তর দেয় না। তুমি কি চাও? অলোক বলে যে এই দেশের 4000 লোকের বিদেশে সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট খোলা রয়েছে এবং তাদের সেখানে প্রচুর টাকা রয়েছে, সবই কালো টাকা। এই সব ব্যক্তিদের ফিঙ্গারপ্রিন্ট তার লাগবে আর তাকে এই কেস থেকে বাঁচিয়ে দিতে হবে। যদি সেই কাজটা করে দিতে পারে তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট সেফ থাকবে। অলোকের কথাগুলো মন্ত্রীর পছন্দ হয় না, তখন সে তাকে মারার জন্য গুলি চালাতে লাগে। অলোক বলে, স্যার এই ভুলটা করবেন না, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার সমস্ত তথ্য কালকে সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমার শর্তে রাজি হয়ে যান। সেই মন্ত্রী শেষে আর কোনো উপায় না পেয়ে অলোকের শর্তে রাজি হয়ে যায়। পরদিন সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেল সব জায়গায় দেখানো হয় যে দেশের নাম করা কিছু ধনী ব্যক্তিদের বিদেশে থাকা সুইস ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট হয়ে গেছে। মন্ত্রী সবকিছু জেনেও চুপ করে থাকে। এরপর অলোককে কোর্টে তোলা হয়। তথ্য প্রমাণের অভাবে সে বেকসুর খালাস পেয়ে যায়। অনঘা অলোকের কিছুই করতে পারে না। অলোক এখন একটা বড় কোম্পানির মালিক, এখন সে নিজেই নিজের বস। প্রতিটা মুভি আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়, একটা গভীর মেসেজ থাকে তার মধ্যে। তো সেরকম এই মুভিটার মধ্যেও একটা মেসেজ ছিল, সেটা হলো মানুষ যতই গরিব হোক না কেন, মানুষ যতই অভাবে থাকুক, অসহায় থাকুক, সে যদি চেষ্টা করে তাহলে সে একদিন ঘুরে দাঁড়াতেই পারে। তবে সে কতটা বড় হতে চায় আর তার জন্য কি স্টেপ নেওয়া জরুরি সেই ডিসিশন তাকে নিজেরই নিতে হবে। অলোক খুব তাড়াতাড়ি নিজেকে অনেক বড় একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছিল, তবে সেটা গরিব মানুষের চোখের পানি লাগা টাকা দিয়ে নয়, বরং অসৎ মানুষের অসৎ টাকা আত্মসাৎ করে। তো কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট পড়লে আমার মনটা ভালো হয়ে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর পাশে থাকুন। আর হ্যাঁ, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন তাতে আমি সত্যি অনেক বেশি খুশি। এখন আমাদের পরিবারের সদস্য 10,000। আশা রাখি আপনাদের দোয়া, ভালোবাসা, আশীর্বাদ থাকলে এই চ্যানেল একদিন আরও অনেক বড় হবে। শুধু একটাই অনুরোধ, এই ভাইটার পাশে থাকবেন। আপনাদের ছাড়া আমার পক্ষে কিছুই সম্ভব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য টাটা।